জাস্ট ভার্ব হলো সেই শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ করে। এটি একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গাটা একটু খেয়াল করবো আমরা। একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব, কারণ এটি বাক্যে ক্রিয়া বা কর্ম বোঝায়। ভার্ব ছাড়া কোনো বাক্য পূর্ণাঙ্গ হতে পারে না। ভার্বের সাহায্যে আমরা জানতে পারি যে কোনো কিছু করা হচ্ছে বা করা হয়েছে বা করা হবে। আমি তিনটা কথা বলেছি: কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হবে, বা কোনো কিছু করা হয়েছে। এখানে আপনারা সহজেই বুঝতে পারছেন, একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটি হচ্ছে পাস্ট টেন্স, একটি হচ্ছে ফিউচার টেন্স। কথা আমরা আজকে থেকে প্র্যাকটিক্যালি বলবো কিভাবে। এখানে কোনো কাজ করা হচ্ছে এইটা যখন বলবো, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হচ্ছে, অথবা এটা প্রেজেন্ট টেন্স। যখন বলবো কোনো কাজ করা হবে, তখন কি হবে বলেন তো? ফিউচার টেন্স। আর যখন কোনো কাজ করা হয়েছে, অর্থাৎ হয়েছিল, এমন থাকলে পাস্ট টেন্স। আমরা গত কয়েকদিন আগে ঈদ উৎসব উদযাপন করেছিলাম, সেই ঈদের আমেজটা এখন কেটে গিয়েছে, ওইটা এখন আর নাই, এটা পাস্ট হয়ে গিয়েছে, অতীত। কিন্তু আমরা যখন কুরবানির ঈদ সামনে এখনো কিন্তু এসে পারিনি, অনাগত যেটা, এটা হচ্ছে ইন ফিউচার। এখনো কিন্তু আজকের ভোর, আজকের রাতটা পেরিয়ে কিন্তু আমাদের এখনো সকাল হয়ে পারেনি, এটা সকাল হবে, ভবিষ্যৎ। আমরা এই সামান্য বিষয়টা আশা করি সবাই বুঝি। তো এখন আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই জায়গাটাতে, ক্লাসিফিকেশন অফ ভার্বস উইথ এক্সাম্পল। দেখেন এখানে আমি আপনাদের জন্য একটা ডেমো বা একটা লোগো তৈরি করেছি। লোগোটা ঠিক এমন: ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্ব নামক একজন এজেড ব্যক্তি, বয়স্ক ব্যক্তি রয়েছেন। ওনার থেকে এসেছে প্রথমে দুইটা ভার্ব, অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিভ ভার্ব। এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য হেল্প করব। একটা উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব, একটা ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব, অথবা স্ট্রং ভার্ব অথবা ইররেগুলার ভার্ব। এখানে দেখেন অনেকটা শাখা প্রশাখা বিস্তার করেছে। এই জায়গাটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, আমাদেরকে আরো কয়েকটা বিষয় একটু দেখতে হবে। সেই জায়গাগুলো কি কি আমি একটু আপনাদেরকে বলছি। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের একটা ডাইনেস্টি রয়েছে, একটা বংশ পরিচয় আছে। দেখেন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, প্রেডিকেটিভ ভার্ব, কাপুলেটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, প্রত্যেকটা ভার্ব সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে কার পিতা কে বা কার উৎপত্তিটা কোন জায়গায়। আমাদের যেমন রয়েছে, এটাকে বলা হচ্ছে জেনারেশন, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে আমরা জেনারেট, উৎপত্তিটা আমাদের কোথা থেকে, আমাদের দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে খুঁজতে খুঁজতে কিন্তু আমরা একটু গোড়ার দিকে চলে যেতে চাই। ফাইনিট ভার্বটা কোথা থেকে আসলো, নন ফাইনিট ভার্ব কোথা থেকে আসলো, আবার ফাইনিট ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্ব কিভাবে আসলো। প্রিন্সিপাল ভার্বের আরো একটা সহজাতি ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো আমরা কেন শিখবো? দেখেন একটু আগেই প্রথমে বলেছি যে একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। এই ভার্বটা আমরা আজকে একটু আইডেন্টিফাই করি। ক্লাসিফিকেশন অফ ভার্বের ভিতরে প্রথমে আমরা যদি ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি, খুব ভালোভাবে দেখবেন। ভার্বের সংজ্ঞাটা আমরা সবাই জানি। ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়, যেমন কাম, ইট, প্লে, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। ভার্ব হচ্ছে একটি সেন্টেন্স এর এসেনশিয়াল পার্ট। এসেনশিয়াল হচ্ছে কি, দরকারি, প্রয়োজনীয় বা আবশ্যক। ভার্ব কত প্রকার ও কি কি, দেখেন এই ভার্বের ব্যবহারটা আজকের ক্লাসটা খুবই গুরুত্ব সহকারে একটু মনোযোগ দিয়ে করবেন। আপনার কখনো ভার্ব সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। ভার্ব প্রধানত, ভার্ব যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, আপনি বলবেন স্যার ভার্ব প্রধানত হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ফাইনিট ভার্ব, যেটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, যেটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নন ফাইনিট ভার্বের বাংলাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমার কথাটা কি শুনতে পারছেন? শিলা আক্তার প্লিজ। স্যার, ইয়েস স্যার, সবাই, শুনতে পাচ্ছি। নূপুর ভট্টাচার্য, লেট মি নো দ্যাট। শোনা ওকে, বিলকিস বেগম, জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। শ্যামল চন্দ্র ভৌমিক, ক্যান ইউ সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি? Yes, sir. I'm clear already. ওকে, সবার সঙ্গে আমি অনেক সময় দিব, কথা বলবো। আমি ক্লাসটা একটু করিয়ে নিই, অনেকদিন পর ক্লাসে জয়েন হয়েছেন, সবাইকে ধন্যবাদ। তো দেখেন আমি যে জায়গাটার কথা বলছিলাম, ভার্ব হচ্ছে কেউ যদি আমাদেরকে কোনো ভাইবা বোর্ডে কোথাও জিজ্ঞাসা করে, আমরা কিন্তু তালগোল পাকিয়ে ফেলবো না, আমরা বলে দিব ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বিভিন্ন ভার্বে বিভিন্ন বইতে, গাইডে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট ব্যাখ্যা। ভার্ব প্রধানত হয় হচ্ছে দুই প্রকার। এই ভার্ব নামক যে ব্যক্তি, এর দুইটা সন্তান রয়েছে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব।
ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কেমন হয় দেখেন, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুসারে টেন্স অনুসারে তাদের রূপ পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনিট ভার্ব বলে। যেমন হি সিংস আ সং, হি নোস ইট। এখানে আমি একটু ব্যাখ্যাটা দিই এইভাবে, দেখেন খুব ভালোভাবে আমরা একটু দেখব। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনিট ভার্ব বলে। যে ভার্বের বক্তব্য সম্পূর্ণ শেষ হয়ে যায়, যেমন একটা বাক্য দেখেন, হি সিংস আ সং, সে একটি গান করে বা সে একটি গান গায়। এই বাক্যটা বললে কিন্তু আর কোনো কিছু শোনার ইচ্ছা জাগে না, বাক্যটা পরিপূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় এবং সাবজেক্টের পার্সন নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে, কেমন এই সিং শব্দের অর্থ গান গাওয়া। এখানে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য সিং এর পরে এস বসেছে। এই যে সাবজেক্ট হি, এই সাবজেক্ট অনুসারে কিন্তু রূপের একটু পরিবর্তন হয়ে গিয়েছে। আবার এই সিং কে কিন্তু, সিং মানে গাওয়া, এইটার ভি টু বা পাস্ট ফর্ম করা যায় স্যাং, সিং, স্যাং, সাং, ভি 1, ভি 2 এবং ভি 3। সিং, স্যাং, সাং। আমার সঙ্গে কথাগুলো মনে মনে আপনারাও একটু বলবেন। সিং, স্যাং, সাং। হি নোস ইট, সে এইটা জানে। ফাইনিট ভার্ব হচ্ছে আবার দু প্রকার। ফাইনিট ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার। দেখেন আমি কিন্তু নন ফাইনিট ভার্বে এখনো প্রবেশ করিনি। আমি বললাম যে ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। এখানে আমি আরেকটি কথা বলেছি, সেই কথাটি হচ্ছে ফাইনিট ভার্ব আবার দুই প্রকার। দেখেন আমার শাখা প্রশাখা বিস্তার করছে, আপনারা দেখবেন, প্রশ্ন করবেন না বুঝলে। তাহলে ফাইনিট ভার্ব আমরা উপরে পড়েছি। এবার আমরা ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনিট ভার্ব দুই প্রকার, মনে মনে আমার সঙ্গে একটু বলবেন। ফাইনিট ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া, আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া। কলেজ লেভেলে দেখবেন প্রিন্সিপাল থাকে, এই সেই বানানটা কিন্তু প্রিন্সিপাল, PRINCIPAL। এই প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে মূল। দেখবেন কলেজের যিনি সকল শিক্ষকের একজন মূল শিক্ষক থাকে, প্রিন্সিপাল বলে। আরেকটা রয়েছে প্রিন্সিপেল, প্রিন্সিপেল শব্দের অর্থ হচ্ছে মূলনীতি, ওটাও কিন্তু উচ্চারণটা প্রিন্সিপাল করা যায়। ওইটার বানানটা হবে PRINCIPLE, আর এইটার বানান হচ্ছে PAL। দেখবেন আমরা কলেজে এখানে প্রত্যেকেই পড়াশোনা করে এসেছি, কলেজ লেভেল পার করে এসেছি, কলেজের যিনি অধ্যক্ষ থাকে ওনাকে বলা হয় প্রিন্সিপাল। তো ফাইনিট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দেখেন, প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে। আমার প্রথম পয়েন্ট কত সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, কি বললাম? প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12, এখানে একটি মাত্র ভার্ব রয়েছে অ্যাম, এবং এই অ্যামটাকে বলা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এই অ্যামটাকে দেখে আমরা কখনো অক্সিলারি ভার্ব মনে করব না। কেন করব না? আমি বলেছি কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12, এই দেখেন এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, এই ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যাম। তাহলে কি বললাম? প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সুসম্পন্ন করতে পারে। কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়, যেমন আই অ্যাম ইন ক্লাস 12। কোনো বাক্যে এস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, যেমন সালাম গোস টু দা মার্কেট, সালাম গোস টু দা মার্কেট, এখানে গোজ। কোন বাক্যের এস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, যেমন সালাম গোস টু দা মার্কেট, সালাম মার্কেটে যায়। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন যে ফাইনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব? তো প্রিন্সিপাল ভার্বের তিনটা পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি। এই পর্যন্ত কি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন? প্লিজ লেট মি নো। দেখেন হ্যাঁ, এইখানে আমি খুবই ভেঙে ভেঙে ব্যাখ্যাগুলো বুঝাই দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপর দেখেন প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। খুবই সহজ সেই ভাগ দুইটা, মনে রাখবেন প্রিন্সিপাল ভার্বরা হচ্ছে দুই ভাই, প্রিন্সিপাল ভার্বরা হচ্ছে দুই ভাই। এক ভাইয়ের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অপর ভাইয়ের নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব
কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি, এইটার ডিটেইলস আমরা একটু দেখব। আপনারা একজন একটু পড়েন তো ট্রানজিটিভ ভার্বটা কি লিখেছি। স্যার আমি পড়বো। হ্যাঁ পড়েন। যে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি লাইকস দ্য কাইট, হি গোজ টু স্কুল। ইন্ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্ট এর প্রয়োজন পড়ে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন think, fly, come, go, dance, swim, rise, cry, bark, laugh, arrive, live, lie, sleep। ওকে, এই জায়গাটা আপনি খুব ভালোভাবে পড়েছেন। বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মনে রাখবেন অবজেক্ট মানে হচ্ছে কর্ম। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলা কখনো কর্ম ছাড়া বসতে পারে না। যেমন আমি যদি বলি আই ইট রাইস, এখানে আমি একটা অবজেক্ট বা কর্ম নিয়ে এসেছি রাইস। এই রাইসটা না দিয়ে আমি যদি শুধু বলতাম আই ইট, আমি খাই, এই বাক্যটা কিন্তু আমি কি খাই, আমি কখন খাই, আমি কখন খেয়েছিলাম, অসম্পূর্ণ থেকে যায়। তো বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য যে বাক্যে ভার্ব এর অবজেক্ট প্রয়োজন পড়ে বা যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমি কি বললাম? বললাম যে ভার্বের অর্থ, শুধু আমরা এই একটি মাত্র লাইন একটু দেখব। ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন, সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দেখেন, লক্ষ্য করেন, হি গোস টু স্কুল, এখানে এই বাক্যে অবজেক্ট হচ্ছে স্কুল। এই বাক্যে অবজেক্ট হচ্ছে স্কুল। হি ফ্লাইস এ কাইট, সে একটা ঘুড়ি উড়ায়। প্রশ্ন করে দেখেন কি উড়ায়? ঘুড়ি উড়ায়। আমি যদি এইটুকু লিখতাম হি ফ্লাইস, তাহলে এই বাক্যটা হয়ে যেত ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যেহেতু লিখেছি হি ফ্লাইস এ কাইট, সে একটা ঘুড়ি উড়ায়। কি উড়ায়? ঘুড়ি উড়ায়। এই যে এখানে ঘুড়ি একটা অবজেক্ট রয়েছে বা কর্ম, এই যে ফ্লাই ভার্বের একটা অবজেক্ট রয়েছে কাইট, এই জন্য এই জাতীয় ভার্বকে, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন? জি স্যার। দেখেন, ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য, যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আমি একটু আগে যা বুঝালাম ঠিক তার বিপরীত। যে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্ট বা কর্ম এর প্রয়োজন পড়ে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন সিং, ফ্লাই, খাম, গো, ডান্স, সুইম, রাইজ, ক্রাই, বার্ক, এখানে আমি কয়েকটা ভার্ব লিখেছি। এই ভার্ব গুলো মূলত ইনট্রানজিটিভ রূপে অভিনয় করে। কেমন দেখেন, দি গার্ল সিংস, এই যে বাক্যটা আপনারা সবাই একটু দেখবেন, বালিকাটি, দি গার্ল সিংস, বালিকাটি গায়। কি গায় এটা কিন্তু আমি এখানে বলিনি। বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। মাদার লাভস, মা হাসে, মা হাসে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমি বললাম, দেখেন এখানে কিন্তু আমি কোনো অবজেক্ট বা কর্ম ব্যবহার করিনি। মাদার লাভস, মা হাসে, এরপরে কিন্তু আমি কোনো কর্ম দেইনি। বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, আমি যদি এখানে বলতাম বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে, তাহলে কিন্তু ওই আকাশে, ওই জায়গাটা আমার অবজেক্ট হতো, এটা কিন্তু আবার ট্রানজিটিভ ভার্ব হয়ে যেত। শিলা আক্তার, প্লিজ একটু সাউন্ড করবেন। রুমা বেগম। জি স্যার। তো সবাই দেখেন, আমরা এখানে সবাই বুঝবো, একজন বুঝবো আর একজন বুঝবো এটা হবে না, আমার ব্যাচে সবাইকে বুঝতে হবে। আপনি যেন আপনার পরবর্তী জেনারেশন বা কাউকে আপনি ভাষাটা শিখাতে পারেন, সেইভাবে আমি শিখিয়ে দিব। কি বললাম তাহলে? এখানে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন সিং, ফ্লাই, কাম, এই ভার্বগুলো আমরা একটু মুখস্থ করে নিব। এরপর আমরা দেখব অক্সিলারি ভার্ব। এইটাও খুবই সহজ। এর বাংলাটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যেসব ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং টেন্স, ভয়েস বা মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে।
বিভিন্ন বইতে সংজ্ঞা পাবেন, কিন্তু এইটা খুবই একটা সহজ সংজ্ঞা, খুব ইজি অ্যান্ড সিম্পল ডেফিনেশন। আমি আবার একটু আপনাদের সামনে ব্যাখ্যা করে দেই। অক্সিলারি ভার্বটা খুব সহজভাবে এখানে সংজ্ঞাটা তৈরি করা হয়েছে, দেখেন। যে ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং টেন্স, ভয়েস বা মুড অনুসারে, মুড মানে হচ্ছে ধরন অনুসারে, বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে। এখানে আমি একটি উদাহরণ দিতে পারি। কলেজে যে প্রিন্সিপাল থাকে, এই প্রিন্সিপালকে অন্য সাবঅর্ডিনেট অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার যারা, তারা কিন্তু সাহায্য করে। কাকে সাহায্য করে? প্রিন্সিপাল স্যারকে সাহায্য করে কলেজটা ভালোভাবে চালানোর জন্য। এখানেও কিন্তু তাই। এই অক্সিলারি ভার্ব, এইটা কিন্তু নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এইটা জাস্ট প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। কেমন দেখেন সেই ভার্বগুলো, আই অ্যাম রিডিং এ নোভেল, আমি একটা উপন্যাস পড়িতেছি, আমি একটা উপন্যাস পড়ছি। এখানে রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে রিডিং, রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে রিডিং। তো এই রিডিং কে হেল্প করার জন্য একটা ভার্ব এসেছে অ্যাম। এই অ্যাম ভার্বের কিন্তু এখানে তেমন কোনো অর্থ হয় না, করা যায় না অর্থ, কিন্তু এই রিড ভার্বকে সাহায্য করার জন্য এসেছে অ্যাম। এইটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং আ নয়েজ, ছাত্রছাত্রীরা একটা গোলমাল তৈরি করিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে মেকিং এর বাম পাশে একটা ভার্ব রয়েছে ওয়ার। এই অজ, ওয়ার, এম, ইজ, আর, এইগুলা কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইগুলা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে না বসে অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে। আমি কি বলেছি? যে ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না এবং টেন্স, ভয়েস, মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। তাদেরকে কোন ভার্ব বলে? অক্সিলারি ভার্ব বলে। যেমন আই অ্যাম রিডিং আ নোভেল, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং আ নয়েজ, এখানে ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। দেখবেন আপনি একটা কাজ করতেছেন, বড় কাজ, ওই কাজটাতে আমি আপনাকে সাহায্য করতেছি, এখানে কিন্তু আমি আপনার হেল্পার অথবা অক্সিলারি ভার্বের ভূমিকা অভিনয় করতেছি। দেখবেন আমরা যারা বিল্ডিং তৈরি করি, রাজমিস্ত্রি যখন কাজ করে, ওনাদের কিন্তু হেল্পার থাকে। এখানেও মেইন ভার্বের বাম পাশে যে ভার্বটা ওই মেইন ভার্বকে হেল্প করেছে, এটাকেই কিন্তু অক্সিলারি ভার্ব বলে। পৃথিবীতে যাহা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা একটা ছন্দ জানি না, তো এই যে কবিতার একটা লাইন, এইটাও কিন্তু এখানে অক্সিলারি ভার্বের ভূমিকা অভিনয় করে। এক হাত যেমন, এক হাত যদি পঙ্গু হয়ে যায়, অন্য হাত দিয়ে সব কাজ আপনি করতে পারবেন না। তো মেইন ভার্ব গুলাকে এখানে হেল্প করার জন্য যে ভার্ব গুলো বসে, এইগুলাই হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বের পর আমরা যে ভার্বটা দেখব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা কোন ভার্বটা একটু দেখব? অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। একটু সংজ্ঞাটা দেখেন। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। কি বললাম? যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না। এটা আবার কেমন? যেমন আই ওয়ান্ট টু ইট, দেখেন এই যে ভার্বের আগে, ইট এর আগে আমি একটা শব্দ বসিয়েছি টু, ইট এর আগে আমি এখানে একটা বাক্য লিখে ফেলি, আই, WANT, আই ওয়ান্ট টু, EAT। এই যে টু ইট, খেতে, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে কি, আমি খেতে কি, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই। অর্থাৎ ভার্বের আগে টু যোগ করলে ওই ভার্ব গুলো কিন্তু নন ফাইনাইট হয়ে যায়। আমরা ভিতরে ডিটেলস দেখব, তার আগে আমরা এতটুকু জেনে রাখবো, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, একটু মনে রাখবেন কষ্ট করে। প্রিন্সিপাল ভার্ব, জিরান্ড এবং ইনফিনিটিভ। প্রিন্সিপাল ভার্ব না, পার্টিসিপল।
নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। কথা বলতে গেলে আমাদের এর প্রত্যেকটা খুবই কাজে লাগে। দেখবেন আমাদের শরীরের যে উপাদানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, এখানে হাত আছে, চোখ আছে, পা আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, চুল আছে, অনেক কিছু আছে না? তো এর প্রত্যেকটা অঙ্গ কিন্তু আমাদের লাগে দেখার জন্য, মানে দেখতে ভালো লাগা হোক, বা প্রত্যেকটার এক একটা ভূমিকা রয়েছে। এই জন্য কিন্তু সৃষ্টিকর্তা আমাদের এই অঙ্গগুলো দিয়ে আমাদেরকে সাজিয়েছেন। আমাদের যদি কোনো মানুষের একটি কান না থাকে, দেখবেন এই কান না থাকার কারণে ওই মানুষটাকে খুব বিশ্রী দেখায়। তো এখানেও কিন্তু এই ভার্বের যে প্রকারভেদ গুলো দেখাচ্ছি, প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে নন ফাইনাইট ভার্ব কিন্তু আবার তিন প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। আমি এখানে আরো বিস্তারিত কিছু রয়েছে, আমি সেগুলো করাবো। তার আগে আমি আর একটু স্পোকেনের জায়গাটা একটু দেখাবো। প্রত্যেকদিন আমরা ক্লাসে গ্রামার কিছুটা সময় করব, স্পোকেন করব। কারণ আমরা ইংরেজি শিখে যদি কথা না বলতে পারি, ইটস ভেরি ব্যাড, ইটস ইউজলেস, ইটস ভ্যালুলেস। আপনাকে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। আপনি ভাষাটা কতটা জানেন, কতটা নির্ভুলভাবে লিখতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি যখন এয়ারপোর্টে গিয়েছেন, আপনি আমেরিকায় যাচ্ছেন, কানাডায় যাচ্ছেন, আপনার ছেলের বাসায়, আত্মীয়ের বাসায় জব করতে, বিভিন্ন কাজে আমরা বিদেশ যাই। এয়ারপোর্টে কিভাবে আমরা কথা বলবো, বিমানবালাদের সঙ্গে প্লেনের ভিতরে কিভাবে কথা বলবো, রেস্টুরেন্টে কিভাবে কথা বলতে হয়, বিদেশে গিয়ে একটা অফিসে কিভাবে কথা বলতে হয়, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে। তো এই কথা বলাটা কিন্তু আমরা শিখবো স্পোকেন ইন ইংলিশে। আমরা কিছু রুল একটু দেখবো, যে রুলগুলো দেখলে আমরা এই গ্রামারের পাশাপাশি প্রতিনিয়ত কথা বলতে পারবো। করতে যাচ্ছি একটা রুল যদি আপনাদেরকে শিখাই, আমি করতে যাচ্ছি, এখানে একটা অবজেক্ট স্ট্রাকচার ব্যবহার করতে পারি, গোয়িং টু প্লাস ভার্বের ভি হন। এটা আমি দেখাবো একটু পরে। অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। অভ্যস্ত হলে কি হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। করতে যাচ্ছি, গোয়িং টু প্লাস ভার্বের ভি হন। আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস। দেখেন এখানে প্রথমে গোয়িং টু দিতে হবে, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম দিতে হবে। আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু আ আই অ্যাম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস। আমি আগামী মাসে কক্সবাজার বেড়াতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ভিজিট কক্সবাজার নেক্সট মান্থ। আমি আমার বন্ধুকে তার জন্মদিনে উপহার দিতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু গিভ আ গিফট টু মাই ফ্রেন্ড অন হিজ বার্থডে। দেখেন প্রত্যেকটা কিছু কিছু স্ট্রাকচার, ইংলিশে 1 থেকে 150 স্ট্রাকচার একটু শিখে ফেলবেন, দেখবেন কথা বলতে পারবেন। আমরা সারা দিনে যে কথাগুলো বলে থাকি, এই কথাগুলো কিন্তু একই কথা বারবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলি। আপনি অফিসে গিয়ে আপনার বস বা আপনার অফিসারকে আপনি বলছেন, স্যার আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। আগামীকালও সকালে গিয়ে কিন্তু আপনি ওই একই কথা আপনার অফিসারকে বলছেন, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ। দেখছেন, তাহলে কথা বলতে গেলে আমরা কিন্তু বেশি শব্দ, আমি একটা কথা বলেছিলাম একদিন, অক্সফোর্ড ডিকশনারিতে যে শব্দ রয়েছে, এখান থেকে মাত্র 1,500 থেকে 2,000 শব্দ আমরা ব্যবহার করি। ওখানে শব্দ থাকে প্রায় 70 থেকে 80 হাজার একটা বড় ডিকশনারিতে। কিন্তু আনন্দের সংবাদ হচ্ছে আমাদের অতগুলো শব্দ জানা লাগবে না। আমাদের 1,500 থেকে 2,000 শব্দ তাও লাগে না। মাত্র 1,000 ওয়ার্ডের ভিতরে আমরা কিন্তু সীমাবদ্ধ থাকি দিনের, সারা দিনের কথাবার্তা। তো আমরা সেই ভার্বটা একটু দেখব, যে আমরা কিভাবে ওই জায়গাটা কভার করতে পারি। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপেল এবং জিরান্ড। তো আমরা প্রথমে দেখব একটু পার্টিসিপেল। এই পার্টিসিপেলের বাংলাটা কি আপনারা কেউ আমাকে একটু বলতে পারবেন? পার্টিসিপেলের এক্সাক্ট বাংলাটা কি বা মিনিংটা কি হবে, পার্টিসিপল শব্দের অর্থটা কি? এনিওয়ান ক্যান সে? পদ। হ্যাঁ, পার্টিসিপল শব্দের অর্থ হচ্ছে পদ। আর কেউ কিছু বলবেন? রুমা বেগম প্লিজ আমাকে একটু হেল্প করেন। পার্টিসিপল শব্দের অর্থটা কি দাঁড়াতে পারে? এখানে আমি লিখেছি যে এই যে পার্টিসিপল, এটার অর্থ কি? দেখেন পার্টিসিপল শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা। মনে রাখবেন এখানে আমি বলতেছি নন ফাইনাইট ভার্ব বা ভার্বাল তিন প্রকার। এই নন ফাইনাইট ভার্বকে অপর নামে ডাকা হয় ভার্বাল। এই ভার্বাল হচ্ছে তিন প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। এই পার্টিসিপল শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা, ইনফিনিটিভ বা ইনফাইনাইটিভ এর অর্থ হচ্ছে অসমাপিকা, আর জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত শব্দ, এটাও কিন্তু এক প্রকার অসমাপিকা। অর্থাৎ যেটার অর্থ সমাপ্ত হয় না, তাকে বলা হয় অসমাপিকা। পার্টিসিপল দেখেন, পার্টিসিপল রিফার্স টু অ্যাডজেক্টিভ। খুব ভালোভাবে মনে রাখবেন এই কথাগুলা কিন্তু। পার্টিসিপেল উল্লেখ করে অ্যাডজেক্টিভকে। কাকে উল্লেখ করে? অ্যাডজেক্টিভ।
পার্টিসিপল রিফার্স টু অ্যাজেক্টিভ in functions as an adjective and verb in the sentence at the same time। পার্টিসিপল নির্দেশ করে অ্যাজেক্টিভকে, এটি একটি বাক্যে একই সাথে অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে। যেমন আর রোলিং স্টোন গ্যাদার নো মোস। দেখেন এই যে রোলিং স্টোন, আমি জাস্ট এতটুক নিয়ে কথা বলবো। রোলিং স্টোন গ্যাদার নো মোস, এখানে দেখেন স্টোনটা কেমন, স্টোনটা হচ্ছে রোলিং, অর্থাৎ রোল মানে হচ্ছে গড়ানো, যে পাথরটা গোল একটা পাথর যেটা গড়াচ্ছে, এখানে পার্টিসিপল একাধারে অ্যাজেক্টিভের কাজ করে, আবার সেইটা ভার্বেরও কাজ করে। এই রোলিং এইটা কিন্তু হয়ে গেল হচ্ছে অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ হলো জানেন? এই রোলিং এর পরে স্টোন একটা নাউন রয়েছে, মনে রাখবেন। অ্যাজেক্টিভ যদি কখনো খুঁজে বের করতে কষ্ট হয়, তো মনে রাখবেন অ্যাজেক্টিভের পরে মনে মনে একটা নাউন এনে বসিয়ে দেখবেন। যদি নাউন বসানো যায়, তাহলে ওই বাম পার্শ্বের শব্দটা অ্যাজেক্টিভ হয়। কি বললাম? যেমন যদি বলি গুড, এই গুড দিয়ে একটা বাক্য করেন তো। আমি বললাম হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। দেখেন এই গুডের পরে একটা বয় বসিয়েছি, নাউন। এই বয়টা কিন্তু হচ্ছে নাউন, তাই বলা হচ্ছে অ্যাজেক্টিভের পরে কিন্তু একটা নাউন বসানো যায়। তো এখানে এই রোলিং শব্দটা এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আবার আইএনজি একটু কেটে দেন তো, রোল, রোল শব্দের অর্থ হচ্ছে গড়ানো। তাহলে গড়ানো কি, ঘুরতেছে বা গড়াচ্ছে, এটা ভার্ব হয়ে যায় না? তাই মনে রাখবেন পার্টিসিপল মানে হচ্ছে এই পার্টিসিপল অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে, আর জিরান্ড সে ভার্ব এবং নাউনের কাজ করে। মনে রাখবেন এই দুইটা, আমি একটু পরেই দেখাবো এদের ভিতরে পার্থক্যটা কি। তো পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপলটা একাধারে অ্যাজেক্টিভের কাজ করে, আবার একাধারে ওইটা নাউনেরও কাজ করে। এখানে সরি, অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে। এই যে রোলিং, এই রোলিং বললে কিন্তু এইটা হয়ে গেল নাউন, আবার যখন আমি রোল বলবো তখন ওইটা হয়ে যাবে ভার্ব। তো বলছে যদি ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে কোনো বাক্যে আর্টিকেল এবং নাউনের মাঝে বসে নাউনকে মডিফাই করে এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলে। এক্সাম্পল দেখেন, দ্য স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার। দেখেন দ্য স্মাইলিং গার্ল, খুব ভালোভাবে দেখবেন। কি বললাম? দ্য স্মাইলিং গার্ল, যে বালিকাটি হাসছে, ইজ মাই নেইবার, অনেকগুলো বালিকা দাঁড়িয়ে আছে, আপনি একজনকে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন দেখেন ওই যে মেয়েটা হাসাহাসি করতেছে ও আমার প্রতিবেশী। তো এখানে এই যে স্মাইলিং, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, স্মাইল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, হয়ে গেল স্মাইলিং। তাই বলা হচ্ছে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে কোনো বাক্যে আর্টিকেল এবং নাউনের মাঝে বসে নাউনকে মডিফাই করে, যে স্মাইলিং গার্ল, এই গার্লটা কিন্তু নাউন, তাই বলছে যে নাউনের মাঝে বসে নাউনকে মডিফাই করে এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলে। অর্থাৎ অ্যাজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করবে কোনটা? এই পার্টিসিপল। দেখেন স্মাইলিং গার্ল, এখানে স্মাইল হচ্ছে ভার্ব, আবার এই স্মাইলিং শব্দটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ হয়ে গেল। আপনাকে এইরকম ভাবে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয়, দ্য স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার, হেয়ার হোয়াটস দ্য পার্টস অফ স্পিচ স্মাইলিং। স্মাইলের নিচে দাগ দেওয়া থাকবে, স্মাইলিং এর নিচে বললো যে এখানে স্মাইলিং কোন পার্টস অফ স্পিচ। এখানে আইএনজি দেখে এটা কিন্তু আমরা নাউনও বলবো না, এটা আমরা ভার্বও বলতে বলতে পারবো না। এখানে স্মাইলিং হচ্ছে অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ তার একটা তুলনা, একটা ঘটনা বলেছি যে অ্যাজেক্টিভের পরে একটা নাউন বসে, তো এখানে স্মাইলিং এর পরে একটা নাউন বসেছে গার্ল। তাই বলা হচ্ছে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কোনো বাক্যে আর্টিকেল এবং নাউনের মাঝে বসে নাউনকে মডিফাই করে, স্মাইলিং গার্ল, এখানে এই দেখেন গার্ল যে নাউন, এই নাউনকে কিন্তু মডিফাই করছে স্মাইলিং দ্বারা। কি কেমন বালিকা সে, মানে হাসতেছে, হাসা বালিকা, তার মুখে হাসি রয়েছে, এই নাউনটাকে কিন্তু এখানে মডিফাই করতেছে এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে। এই যে জায়গাটুক দেখেন, এবং কিসের মতো কাজ করে? অ্যাজেক্টিভের মতো কাজ করে। এখানে কিন্তু এটা অ্যাজেক্টিভের মতো কাজ করেছে, স্মাইলিং গার্ল, এখানে স্মাইলের নিচে যদি দাগ দেওয়া থাকতো এটা কিন্তু অ্যাজেক্টিভ বলা লাগতো। আসলে কিন্তু এখানে স্মাইলিং শব্দটা অ্যাজেক্টিভ। তাই বলছে যখন কোনো বাক্যে কোনো ওয়ার্ড একই সঙ্গে অ্যাজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলে। স্মাইল যদি আমি ধরে নেই তাহলে ভার্ব হয়ে যাবে, আর স্মাইলিং যদি আমি ধরে নেই তাহলে স্মাইলিংটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যাবে। আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটন্ত লোক বা যে লোকটা হাঁটিতেছিল,
মানে রানিং ম্যান, ওয়াকিং ম্যান, অর্থাৎ যে লোকটা আইসো আমি দেখেছিলাম এ ওয়াকিং ম্যান, একটা মানুষকে দেখেছিলাম যে হেঁটে যাচ্ছিল। এখানে ওয়াকিংটা কিন্তু পার্টিসিপল। কেন পার্টিসিপল? এই ওয়াকিংটা একাধারে অ্যাডজেক্টিভ আবার একাধারে ভার্বের মতো কাজ করে। অক, অক মানে হাঁটা, এটা ভার্ব। আর এর সঙ্গে যখন আপনি আইএনজি দিবেন তখন এই ওয়াকিংটা হয়ে যাবে কিন্তু অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এরপর একটা নাউন বসেছে, ওয়াকিং ম্যান, ম্যান, রানিং ট্রেন, ওয়াকিং ট্রেন। এই যে যে জায়গাগুলা, এখানে কিন্তু এটা পার্টিসিপল, এবং পার্টিসিপল সবসময় মনে রাখবেন অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। আমি যে কথাগুলো বলেছি স্যার আপনাদের। এখানে একটি প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। দা স্মাইলিং গার্ল, হ্যাঁ। এখানে দা স্মাইলিংটা তো জেরান্ড হ্যাঁ, না, না এখানে স্যার? আপনি অবশ্যই ঠিক বলেছেন, স্মাইলিং জিরান্ড। কিন্তু এই জিরান্ডের পরে তো আবার একটা নাউন রয়েছে। এই জন্য কিন্তু এখানে আপনি জি। এটাকে জিরান্ড বলতে পারতেছেন না, এটাকে আপনাকে এখানে পার্টিসিপল বলতে হবে। কেন বলতে হবে? কারণ পার্টিসিপল কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের ভূমিকায়, আবার একই সঙ্গে ভার্বের ভূমিকায়। কিভাবে? এখানে স্মাইলিং, এই স্মাইলিং কি? স্মাইল এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই অ্যাডজেক্টিভের পরে সারা জীবন একটা নাউন বসে। তো এই দেখেন স্মাইলিং এর পর একটা নাউন আছে গার্ল। এই জন্য এখানে কিন্তু আপনি এটা জিরান্ড বলতে পারতেছেন না। আমি একটু পরে জিরান্ডে যাব। আপনি এইটুকু মনে রাখেন শুধু, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্বের ভূমিকা অভিনয় করে, এই কথাটা মনে রাখেন। এবার জিরান্ডে গিয়ে আমি যা বলবো দুইটার ভিতরে আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন। এতটুকু মনে রাখেন। ঠিক আছে স্যার। পার্টিসিপল। আরেকটি প্রশ্ন ছিল স্যার। বলেন। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ভার্ব এন্ড অবজেক্ট, মানে কর্ম এবং ক্রিয়ার মধ্যে কি পার্থক্য স্যার, এটা অবশ্যই, একটু। অবশ্যই, ভেরি গুড কোশ্চেন, নাইস কোশ্চেন। দেখেন, এইভাবে প্রশ্ন করবেন আপনারা, বলছে যে ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ ক্রিয়া এবং কর্মের ভিতরে পার্থক্য কি। মনে রাখবেন, বাক্যে কর্তা যা কিছু করে এইটাই হচ্ছে ক্রিয়া। আমি ভাত ক্রিয়া। খাই, আমি স্কুলে যাই, আমি টিভি দেখি, আমি ঘুড়ি উড়াই, আমি মোবাইলে কথা বলি, আমি ছবি আঁকি, আমি টিভি দেখি, আমি উপন্যাস পড়ি। এর প্রত্যেকটা বাক্যে ভার্ব রয়েছে, পড়ি, উপন্যাস দেখি, ঘুড়ি উড়াই। অর্থাৎ কর্তা যা কিছু করে ওই করাটাকে বলা হচ্ছে ভার্ব। আর বাক্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়াটা সম্পন্ন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। আবার শুনেন, বাক্যে কর্তা অর্থাৎ সাবজেক্ট যাকে অবলম্বন করে কার্যটা সম্পন্ন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। যেমন আমি ভাত খাই, এখানে আমার যে কাজটা, খাওয়া কাজ, কাকে কেন্দ্র করে হচ্ছে? ভাতকে কেন্দ্র করে। ছেলেরা তাস খেলে, তারা তাস খেলে আনন্দ পাচ্ছে, এই তাস খেলার ভিতরে একটা জিনিসকে কেন্দ্র করে তারা আনন্দ পাচ্ছে, সেটা হচ্ছে তাস। তো এখানে তাস, আমি ভাত খাই এখানে ভাত, আমি ঘুড়ি উড়াই এখানে ঘুড়ি, এটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। কারণ ওইটাকে কেন্দ্র করেই কিন্তু আমার বাক্যটার মূল অবলম্বন গড়ে উঠেছে। আমার বাক্যটা সম্পন্ন হচ্ছে, আমি ভাত খাই, এখানে যদি বলি আমি খাই, এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নাই, এটা ইনট্রানজেটিভ ভার্ব। ওই যে ইনট্রানজেটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না। আর ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া, যেখানে কর্ম উপস্থিত থাকে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। আমি ভাত খাই, এখানে ভাত হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। আমি ঘুড়ি উড়াই, এখানে ঘুড়ি হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ভার্ব খুবই সহজ। স্যার যেমন করা, খাওয়া, যাওয়া, ধরা, মারা, দেখা, ঘুম পড়া, এগুলো সব ভার্ব। আর আমি যদি বলি আমি ঘুড়ি উড়াই, আমি ভাত খাই, আমার ওই যে কাজটা, আমার ওই কাজটা কাকে অবলম্বন করে হচ্ছে? আমার ওই কাজটি সম্পন্ন হচ্ছে একটা কর্মকে অবলম্বন করে। অর্থাৎ ওই কর্মটাকে কেন্দ্র করেই কিন্তু আমার সবকিছু। এবং যাকে কেন্দ্র করে কোনো কিছু ঘটনা ঘটে তাকে অবজেক্ট বা কর্ম বলে। আমি ভাত খাই, আমার মূল উদ্দেশ্য কি? আমি বিয়ে বাড়িতে গেলাম নিমন্ত্রণ খেতে, দাওয়াত খেতে, আমি ঈদের মাঠে মেলায় ভ্রমণ করতে গেলাম, এখানে কিসের জন্য যাচ্ছি? আমি মেলায় যাচ্ছি। ওই মেলাটাই কিন্তু এখানে অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট মানে হচ্ছে কর্ম। সাবজেক্ট বা কর্তা যা কিছু করে এটাকেই মূলত অবজেক্ট বা কর্ম বলে। যাকে অবলম্বন করে করে আচ্ছা স্যার। তাকে অবজেক্ট বা কর্ম বলে। বলেন। আহ, আহ, তা করে হুম। তাই কর্ম। হুম। হুম। তো এখানে যা কর্তা করে যা বলতে করে কি? তাই কর্ম, কর্তার কর্তার কাজটা, কাজটা কাজ হচ্ছে ভার্ব, হ্যাঁ, কর্ম হচ্ছে অবজেক্ট। ইয়েস, কর্ম হচ্ছে অবজেক্ট, এই জায়গাটা আপনি সঠিক বুঝতে পেরেছেন। অর্থাৎ সে যখন কোনো কর্ম করে, ওই করাটা তো ভার্ব, কিন্তু যাকে কেন্দ্র করে করছে, ছেলেরা তাস খেলে, এখানে খেলাটা হচ্ছে ভার্ব।
কিন্তু কাকে কেন্দ্র করে খেলছে? তাসকে কেন্দ্র করে। ওই যে চারজন ব্যক্তি তাস খেলতে বসেছে, ওদের একটা খেলার ভিতরে আনন্দ আছে। কাকে কেন্দ্র করে, কাকে অবলম্বন করে আনন্দটা পাচ্ছে? তাসকে কেন্দ্র করে। তো এই তাস হচ্ছে আমার এখানে, ওই কার্ড হচ্ছে এখানে আমার অবজেক্ট বা কর্ম। আর ওই যে তাস খেলছে একটা। হুম। এখানে এই সরাসরি আমরা বলতে পারি অবলম্বন। অবলম্বন, ইয়েস। আর যা কিছু করা হয় অবজেক্টকে কেন্দ্র করে, ওই যে কাজটা, ওই যে করা মানে কাজটা হচ্ছে verb। ভার্ব, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এইভাবে খুব ক্রিটিক্যাল জায়গা, সূক্ষ্ম জায়গাগুলো আপনারা একটু বুঝে যাবেন। দেখেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে শুধু কিছু স্পোকেনের রুল শিখালাম, শুধু কিছু বানিয়ে আপনাদের শিখাই দিলাম যে এইভাবে এই করবেন, এইভাবে কথা বলবেন, ওইটা কিন্তু আমি একটা গল্প দিয়েছিলাম, ওই পোষা পাখির মতো হয়ে যায়। আমি একবার বাড়িতে একটা টিয়া পাখি পুষেছিলাম। তো ওকে আমি মাত্র 4টা 5টা সেন্টেন্স শিখিয়েছিলাম, ওর বাহিরে ও কিছু বলতে পারতো না। সকালে আমাকে ঘুম থেকে ডেকে দিত, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বলতো অমুক এসেছে, বসতে দাও, বসতে দাও, খেতে দাও। এর বাইরে কিন্তু সে বলতে পারতো না। তো এই ল্যাঙ্গুয়েজটা অনেক বিশাল। এই যে দেখেন, আজকে পার্টিসিপল শিখাচ্ছি, আপনি ভালো ভালো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে দেখবেন, এই পার্টিসিপলটা তারা তালগোল পাকিয়ে নেয়, জিরানটা ভালোভাবে বলতে পারবে না। এইটা না বলতে পারার কারণ হচ্ছে আমরা ভাষা ভাষা ভাবে স্কিমিং করে যাই, স্কিপিং করে যাই, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটার ভিতরে প্রবেশ করি না। ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে শিখতে চাই, এখানে স্পোকেন অবশ্যই করব, কিন্তু যদি আমরা শিকড় থেকে শিখরে যেতে চাই, তাহলে কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখেন, আপনারা একটু খাতায় লিখে রাখবেন, আমি যে যে লেসন গুলা করাই, মিনিমাম 35 থেকে 40টা লেসন কিন্তু আমি করাই, আমার ল্যাপটপে সাজানো রয়েছে। তো এই 35 থেকে 40টা লেসন কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি। এর বাইরে কিন্তু আর তেমন কিছু থাকে না, এগুলো শিখলেই হয়ে যায়। আর এর ভিতরে মেইন হচ্ছে 6 থেকে 7টি বিষয়। আমার শুরুর ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে টেন্স, মডাল মানে অক্সিলারি অর্থাৎ মডাল ভার্ব, ভয়েস চেঞ্জ, তারপরে কজেটিভ ভার্ব, তারপরে রয়েছে আপনার আরো কি কি যেন রয়েছে না, 6 থেকে 7টি বিষয়। এই 6 থেকে 7টি বিষয় আমরা খুব ভালোভাবে জানবো। আর এই যে জিনিসগুলো আপনাকে ভাইবা বোর্ডে ফেস করতে হবে, আপনি যখন কোনো বাক্য সাজিয়ে বলতে পারবেন, এই যে আমি যদি বলি আই স এ ওয়াকিং ম্যান, আপনি চাকরির পরীক্ষা দিতে গিয়েছেন, আইএলটিএস এর ভাইবা গিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হলো আই স এ ওয়াকিং ম্যান, হোয়াটস দ্য পার্টস অফ স্পিচ হেয়ার? ওয়াকিং। আমি একটা হাঁটন্ত লোককে দেখেছিলাম যে হাঁটতেছিল। তো এখানে ওয়াকিং কোন পার্টস অফ স্পিচ? হোয়াটস দ্য পার্টস অফ স্পিচ হেয়ার? ওয়াকিং। আপনি পার্টিসিপল। পার্টিসিপল, তো এইটা যদি আপনি না জানেন, এই ক্লাসগুলো যদি আপনি না করেন এবং কেন হলো এর সূক্ষাতি সূক্ষ্ম ব্যাখ্যা যদি না জানেন, আপনি বলতে পারবেন না। আর এগুলো জানলে দেখবেন আপনার মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে, যে আমি আজকে পার্টিসিপলটা খুব ভালোভাবে শিখতে পেরেছি। তো দেখেন, আমি আরো একটু সামনের দিকে এগোতে হবে। এখানে কি বললাম, এখানে আরো বলা হচ্ছে যে পার্টিসিপল কিন্তু আবার একটু ভাগ করে ফেলেছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে এই ব্যাখ্যাগুলো সব যদি আমি একদিনে দেখাই, আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এইটা আবারও একটু রিপিট করব কোনো একটা ক্লাসে। একদিনে কিন্তু আপনাদের মাথায় এত কিছু থাকবে না। আমি আরো কিছু ক্লাস একটু সাজিয়ে রেখেছিলাম। এখানে এই ভার্বের শিট গুলো আপনারা মনে হয় মুখস্থ করেছেন। যারা করেছেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর যারা করেননি, কাইন্ডলি একটু মুখস্থ করবেন। এখানে ভার্বগুলো আমি এমন ভাবে সাজিয়েছি, আমাদের প্রতিনিয়ত কথা বলতে গেলে যে ভার্বগুলো লাগে, আমি সেই ভার্বগুলো কিন্তু এখানে অ্যারেঞ্জ করেছি। এখানে কিন্তু আমি অযথা কোনো ভার্ব দেয়নি। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাক্ট শব্দের অর্থ আচরণ করা, অ্যাক্টেড, অ্যাক্টেড। অ্যাচিভ অর্থ অর্জন করা, অ্যাচিভড, অ্যাচিভড। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। অ্যাডভাইস উপদেশ দেওয়া। দেখেন, এই যে বাক্য ভার্বগুলা, এগুলো আপনারা যখন অবসর সময় পাবেন একটু মুখস্থ করে রাখবেন। এগুলো করলে হবে কি, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তারপর এই একটা শীট আপনাদেরকে দিয়েছিলাম, যদি না থাকে আমি আজকে আবারও দিব। এখানে দেখেন ডে 1, ডে 3, এখানে আমি ডে 15, 15 দিন পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এই একটি মাত্র শীট নিয়ে। ডে 4-এ যে আপনি কি শিখবেন, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, কোন টেন্স? ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল। দেখেন, এই টেন্সের জায়গাটা আমি একটু প্র্যাকটিক্যাল আজকে দেখাতে চেয়েছিলাম, যদি সময় থাকে আমি দেখাবো। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, দেখছেন? অর্থাৎ আমাদেরকে টেন্সটা যারা এখনো ভালো করে শিখতে পারেননি, আমি সবাইকে বলি যে আমার ব্যাচে অন্তত যারা থাকবেন, কিছু শিখতে পারেন আর না পারেন, টেন্সটা ভালোভাবে শিখে যাবেন। আমার কথাটা মনে থাকবে যে অমুক স্যারের কাছে ক্লাস করে টেন্সটা খুব ভালোভাবে শিখতে পেরেছিলাম। 12টা টেন্স, এর ভিতরে 6 থেকে 7 প্রকার টেন্স খুব ভালোভাবে শিখতে হবে। প্রত্যেকটি টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রত্যেকটার দুটো করে হলে 3 দুগুণে 6 প্রকার, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা, এটা হচ্ছে 7 প্রকার।
এই 7 প্রকার টেন্স যদি আপনি ভালোভাবে জানতে পারেন, আপনার কোথাও কিন্তু কেউ আটকাতে পারবে না। তো দেখেন এই যে টেন্সের ব্যাপারটা, এটা আমি আজকে সময় পেলে একটু দেখাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কেমন হয়, এটা দেখতে কেমন হয়, এটা কিভাবে আমরা চিনতে পারি, সব কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তো আমরা যে জায়গাটা ছিলাম সেখানে একটু দেখে আসি। আমরা এই যে পার্টিসিপল দেখতেছিলাম, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্বের ন্যায় কাজ করে। আর এই পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন হয় দেখেন, খুবই সহজ। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভের মতো হয়ে যাবে, তখন সেইটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভের মতো আচরণ করলে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। খুবই সহজ দেখেন, দা স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার। এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, স্মাইল থেকে হয়ে গেল স্মাইলিং। দা স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার, এখানে স্মাইলের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হয়ে গিয়েছে স্মাইলিং, এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করেছি স্মাইল, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কেমন দেখেন, ভার্বের V3, এটা V4 3 হবে না, এটা হবে ভার্বের V3। ভার্বের V3 পাস্ট পার্টিসিপেল V1 + DED TNN ব্যাখ্যা পার্সনকে মডিফাই করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। এখানে ব্যাখ্যাটা দেওয়া ওইভাবে হয়নি। অর্থাৎ যদি বলা হয় আই হ্যাভ ইটেন রাইস, দেখেন পাস্ট পার্টিসিপলটা কিভাবে হয়। আই হ্যাভ ইটেন রাইস বাক্যটা আমি এখানে একটু আপনাদেরকে লিখে দেখাই। IHAVE, I have EATEN, I have eaten rice, RICE। আমি ভাত খাইয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য না, আমি ভাত খেয়েছি বা আমি ভাত খাইয়াছি, জায়গাটা দেখেন। তো এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে ভার্বের V3 বসে। বলছে যে ভার্বের V3টাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা এই ইটেনটাকে এখানে আমরা V1 বলবো না, V2 বলবো না, এটাকে বলা হচ্ছে V3। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, মনে রাখবেন এই V3 কে বলা হয় পার্টিসিপল ফর্ম। তো এইটা গেল পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আরেকটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল, এইটা খুবই সহজ। হ্যাভিং প্লাস ভার্বের 4 3 না, এই জায়গায় লিখতে হবে ভার্বের V3। হ্যাভিং প্লাস ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্যাখ্যা, হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন বাক্যে ভার্ব প্লাস আইএনজি এর পরিবর্তে বসে, তখন তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। পারফেক্ট পার্টিসিপলটা আমি একটা বাক্য লিখি, যেমন দেখেন হ্যাভিং, HAVING, হ্যাভিং ডান দা সাম, ভালোভাবে দেখবেন DONE, হ্যাভিং ডান দা সাম, SUM, হ্যাভিং ডান দা সাম অঙ্কটি করিয়া, তারপর একটি কমা দিতে পারি, আই এট রাইস, এট রাইস। দেখেন পারফেক্ট পার্টিসিপলটা কেমন হয়, পারফেক্ট পার্টিসিপলে সবসময় একটা হ্যাভিং থাকে, এই হ্যাভিং এর পরে ভার্বের V3 দিতে হয়। হ্যাভিং এর পরে কি দিতে হয়, ভার্বের V3 দিতে হয়। যেমন হ্যাভিং ডান দা সাম, অঙ্কটি করিয়া, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই যে হ্যাভিং লিখেছি, এরপরে ডু ডিড ডান, অর্থাৎ ভার্বের V3 দিয়েছি। পারফেক্ট পার্টিসিপেলে, সরি পাস্ট পার্টিসিপেলে কি ছিল, পাস্ট পার্টিসিপেলের বাক্য লিখেছি দেখেন, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি, এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে ভার্বের V3 বসেছে। আর পারফেক্ট পার্টিসিপেলে প্রথমেই হ্যাভিং থাকে, তারপরে V3 থাকে। হ্যাভিং প্লাস ভার্বের V3 সমান সমান পাস্ট পার্টিসিপল, মনে রাখবেন পারফেক্ট পার্টিসিপল হবে। ব্যাখ্যা, হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ভার্বের আইএনজি এর পরিবর্তে বসে, তখন তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, 1 মিনিট, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পাস্ট পার্টিসিপল কি হবে, পাস্ট পার্টিসিপলটা ভার্বের পর V3 বসবে, আর পারফেক্ট পার্টিসিপলটা কি বসবে, হ্যাভিং এর পরে ভার্বের V3 বসবে। 3টা কথা মনে রাখলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল খুব ক্লিয়ার হতে পারবেন। বলেন। হ্যাভিং ডান দা সাম, অঙ্কটি করিয়া, এখানে প্রথমে হ্যাভিং আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাভিং দা স্যার এখানে কি কোরিয়া অর্থে ব্যবহার ইয়েস হয়েছে ইয়েস নাকি? ইয়েস, করিয়া, করিয়া, হ্যাভিং অর্থ এখানে করিয়া। হ্যাভিং ডান দা সাম, অঙ্কটি করিয়া। হ্যাভিং জি স্যার। টেকেন রাইস, ভাত খাইয়া। হ্যাভিং অস্ট হিম, তার সঙ্গে দেখা করিয়া। আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু লন্ডন,
অর্থাৎ এখানে হ্যাভিং শব্দের অর্থ বুঝাবে করিয়া, যাইয়া, খাইয়া, দেখিয়া। এইটা হ্যাভিং যখন প্রথমে দিবেন ওই বাক্যটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপেল। ওই বাক্যটা কি হবে? হুম কর্মের শেষে, হুম কর্মের শেষে প্রিয় আকার, হুম মানে অন্ত্যেষ্টিয় আকার হুম যদি প্রকাশ পায় হুম যে কোনো কর্মের শেষে, তাহলে তখন সেইটা having। পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং দিয়ে করতে হয়, একদম ঠিক বলেছেন। যাইয়া, খাইয়া, দেখিয়া, মারিয়া, ধরিয়া এমন বুঝালে সেখানে আমরা এই পারফেক্ট পার্টিসিপেলটা ব্যবহার করব। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? প্লিজ রুমা বেগম, লেট মি নো দ্যাট সবাইকে পার্টিসিপেট করতে হবে, সবাইকে কথা বলতে হবে, ক্লাসটা খুব এনজয়েবল করব। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে ফরেন কান্ট্রি থেকে আমার ক্লাস করছেন, কিন্তু আমার ক্লাসে যতক্ষণ যখন আসবেন শুধু কিন্তু আমি ক্লাস করাবো না। দেখেন, আমি আগেই বলেছি আমার বাবা একজন স্কুল টিচার এবং আমিও কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত, এবং আমিও চাচ্ছি কোনো একটা কলেজের, আপনাদের দোয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে হয়তো হবে, আমি নিবন্ধনে ইয়ে করছি। তো আমার ক্লাসটা আমি চাই যে শুধু ইংরেজি শেখাতে এসে আমরা বোরিং ফিল করব না। এখানে বিভিন্ন গল্পও থাকবে, এখানে মাঝে মাঝে আমি গানেরও আয়োজন করব। হঠাৎ করে কাউকে বলতে পারি যদি কেউ গান জানেন, একটি গানের মাত্র 10 সেকেন্ড 30 সেকেন্ড একটি গানের কলি একটু শোনাতে হবে। কেন শোনাতে হবে? আমরা এখানে অনেকেই আছি কর্মজীবী মা, শ্রমজীবী, অনেকে বড় বড় চাকরি এখানে করি। তো দেখেন সারাদিন অফিস করার পরে ক্লাসটা করতে বসলে ঘুম আসে। অনেকে এটা আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে স্যার ক্লাসের সময় কিন্তু আমার ঘুম পায়। কিন্তু এটা যদি এনজয়েবল হয়, দেখবেন আমি যদি অফলাইনে করাতাম, কিন্তু আমি ছেলে মেয়েদেরকে এটা করাই, খুলনাতে একটা শাখা নিয়েছি। তো এইটা অফলাইনে করালে যখন ঘুম আসে তখন কিন্তু আমি একটা করতালি বা তালির আয়োজন করি, 1 মিনিট ধরে শুধু তালি দিতে হয়। এই তালির যে শব্দটা, এই হাতে তালি দেওয়ার কিন্তু মেডিকেল সায়েন্সে বলছে ব্রেনের সঙ্গে হাতের একটা সম্পর্ক থাকে। তো আমরা কিন্তু এনজয় করব ক্লাসটা, শুধু এখানে ইংরেজি শিখে চলে যাব না, আমরা এখানে নৈতিকতাটাও প্র্যাকটিস করব। আমরা এখানে আমি পড়ানোর ছলে অনেক দেখবেন বিভিন্ন উপমা এক্সাম্পল ব্যবহার করি। তো আপনারা যেন আমার ক্লাসটা এনজয় করতে পারেন, আর এনজয় করতে গেলে কি করতে হবে? সবাই একটু কথা বলবেন, একটু পার্টিসিপেট করবেন। তাহলে আমি মনে করব যে ক্লাসটা আমি অফলাইনেই নিচ্ছি, সবাই আমার সামনে ভিজিয়েবল আছেন, সবাই আমার সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু ক্লাসটা, অর্থাৎ সবাই একটু কম কম হলেও কথা বলবেন যে স্যার এই জায়গায় একটু প্রশ্ন ছিল, স্যার এটা বুঝতে পারিনি। আপনি বুঝতে পারলেও আমাকে একটু সাড়া দিবেন যে স্যার এটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমি মনে করব যে আমার পড়াটা খুব এনজয়েবল হচ্ছে। তো দেখেন এখানে আমরা পার্টিসিপেট করার, অবশ্যই। Hand clap is a very good exercise of brain. ইয়েস ইয়েস ইয়েস, আমি একটা বইতে একটা পড়েছিলাম, এটা ডেল কার্নেগির একটা রচনা, ডেল কার্নেগি রচনা সমগ্র আমি পড়েছি। ওই বইতে পড়েছিলাম যে এই হাতে তালি দেওয়া এটা ব্রেনের সঙ্গে কিন্তু এটা একটা গুড এক্সারসাইজ, আপনি একটু দিয়ে দেখবেন অবসর সময়ে। এবং এখানে আমি একটি কথা বলতে চাই, যদিও রেকর্ডিং চলছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমরা যে যার জায়গা থেকে আমরা সকাল বেলায় বা ভোর বেলায়, এখানে পুরুষ হোক বা আমরা নারী হই, যে যেভাবে আমার কথাটা শুনছেন একটু ইয়োগা করার চেষ্টা করবেন। আমরা দেখবেন এখন যান্ত্রিক মানব হয়ে গিয়েছি, আমরা এই যে ঈদের ছুটি কাটালাম না, এটা মনে হচ্ছে আমরা অন্য জগতে ছিলাম, আমাদের না ছিল অফিস, না ছিল সকালে উঠে সেই অফিসে যাওয়ার তাড়া, টাইমলি আমাদের কোনো কাজ কিন্তু এই কয়টা দিন করতে হয়নি। কিন্তু দেখেন এখন আবার যার যার অফিস খুলে দিয়েছে, ঠিক টাইমলি অফিসে যেতে হয়, ঠিক টাইমলি বাসায় আসতে হয়, তারপরে ক্লাস করতে হয়, রান্না করতে হয়, সবকিছু কিন্তু আমরা এখন যান্ত্রিকতার সঙ্গে যুক্ত হয়ে গেছি। তো আমরা এই যে এত কাজের চাপ, প্রেসার, এটা নিতে গেলে আমাদের শরীর নামক যে যন্ত্র, এই যন্ত্রটাকে কিন্তু ভালো রাখতে হবে। আর এই যন্ত্রটাকে ভালো রাখতে গেলে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যে যেখানেই আছেন, বিশেষ করে মহিলারা যারা, আমাদের কিন্তু বাসার থেকে বাইরে বের হয়ে সকালে বা বিকেলে অনেক সময় হাঁটতে বের হওয়ার মতো সময় থাকে না, সময় থাকলেও বাসা থেকে বের হওয়া যায় না বিভিন্ন ইসে মানে প্রতিবন্ধকতার কারণে। কিন্তু আমরা একটু ইয়োগা করব ভোরবেলাতে, একটু যার যার বেডে বসে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট একটু শ্বাসটাকে নিয়ন্ত্রণ করে দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, অনেক বই পাওয়া যায় বাজারে। এটা আপনারা একটু করবেন, সারা দিন অনেকটা ফ্রেশ থাকতে পারবেন। এটা আমি নিজে করি, এই জন্য আপনাদেরকে অ্যাডভাইস করলাম। যদি কারো হাতে সময় থাকে, সকালে আপনি যখনই ঘুম থেকে উঠবেন একটু ইয়োগা করবেন। এটা আমাদের বডি, এটা আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মাকে মানে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা দেখবেন অনেকেই অফিসের চাপে অনেকে ভালো কথা বললেও রেগে যায়, বা বিভিন্ন সময় আমাদেরকে কিন্তু মানে মেন্টালিটি কন্ট্রোল করতে কষ্ট হয়। তো এই জায়গাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যদি সকালে একটু যোগা করা হয়, বাসার ভিতরে যদি একটু হাঁটাহাঁটি করা হয়, ভোরবেলাতে একটু ওঠা হয়। আমি এই যে পড়াচ্ছি দেখবেন সারাদিন অফিস করে এসে পড়তে তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায়, কিন্তু শরীরের যদি এনার্জিটা একটু ফিরিয়ে আনা যায়, রিফিল করা যায়, মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেলে 15-20%-এ চলে আসলে আবার চার্জে লাগিয়ে দেই। তো আমাদের এনার্জি কিন্তু ওইটা, এটা আমাদের সুপার ফুড যেমন খেতে হবে, সম্পূরক খাবার খেতে হবে, পাশাপাশি একটু ইয়োগা করবেন। এটা আপনাদের টিচার হিসেবে আমার ছোট্ট একটা অনুরোধ রইল।
তো দেখেন এরপর আমি পার্টিসিপল তো দেখিয়েছি, এখন একটু জিরানটা একটু দেখাবো। জিরানটা আমাদের ইংলিশ স্পোকেন জায়গায় খুবই কার্যকারী। ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, দেখেন এখানে কিন্তু আপনারা সেই কম্পেয়ারটা পেয়ে গিয়েছেন। আমি এতক্ষণ যখন পার্টিসিপেল পড়াচ্ছিলাম, পার্টিসিপেল বলেছিলাম পার্টিসিপেল একই সাথে ভার্ব এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে। আর জিরান্ডে আমি কি বললাম, এই একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। আবার শুনে নেন, পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর জিরান্ড ভার্ব এবং নাউনের মতো কাজ করে। যেমন দেখেন, রিডিং ইজ এ গুড হ্যাবিট, আমি দুইটাই খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে রিড কিন্তু ভার্ব হয়ে গেল। আমি যদি আইএনজি বাদ দিয়ে দেই, রিড ভার্ব হয়ে গেল। রিড কি হলো বলেন তো? দেখেন রিড কিন্তু, জাস্ট ওয়েট, রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। তো এইখানে আমি যদি আইএনজি বাদ দেই, রিড এটা ভার্ব। আবার আমি যদি রিডিং লিখি, এই রিডিংটা কিন্তু নাউন। রিডিং কি হলো? নাউন। তাই বলা যাচ্ছে তাহলে এখানে ভার্ব এবং নাউনের কাজ করতেছে এই রিডিং শব্দটা, এই জন্য এইটাকে বলা হচ্ছে জিরান্ড। এইটাকে কি বলা হচ্ছে? জিরান্ড। এইবার আমি একটুখানি আমার সেই জায়গাতে চলে যাই, এই পার্টিসিপলের জায়গাটা। এখানে কি বলেছিলাম? পার্টিসিপল রিফার্স টু অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, বাংলায় দেখাই, এটি একটি বাক্যে একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। এই জায়গাটুকু একটু দেখবেন, একটা মার্ক করলাম। এই যে একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে কে? পার্টিসিপল। আর জিরান্ড কি করে? একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। আপনারা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? পার্টিসিপল এবং জিরান্ডের পার্থক্যটা কি? এইটা যদি বুঝতে পারেন মনে, একটু বলবো? বলেন অবশ্যই। স্যার, পার্টিসিপেল হলো অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে, আর জিরান হলো ভার্ব এবং নাউনের কাজ করে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। থ্যাঙ্কস এ লট। এই জায়গাটা আপনি বুঝতে পেরেছেন, এটা দেখবেন ভুল হবে না। পরবর্তীতে এই শীটটা একটু দেখবেন, আর কখনো এটা ভুল হবে না। পরে আরো একটা উদাহরণ দিয়েছি আমি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। যদিও আমাদের বর্তমান যুগে অনেকেই আমরা সাঁতার জানি না। আমি কিন্তু ছোটবেলায় গ্রামে বেড়ে উঠেছি, প্রচুর পরিমাণে সাঁতার কেটেছি, মানে অকল্পনীয়। প্রতিদিন আমি আধা ঘন্টা করে সাঁতার কাটতাম। আমার গ্রামের বাড়িতে বড় একটা পুকুর ছিল, এখনো রয়েছে পুকুরটা। তো এই যে সুইমিং, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। দেখেন এখানে সুইমিং কিন্তু একই সঙ্গে নাউন হয়ে যাচ্ছে, সুইম, এই সুইমিং এটা নাউন। আবার সুইম যদি লিখি, এটা ভার্ব হয়ে গেল। তাহলে যে ওয়ার্ড বা শব্দটি একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে আমরা জিরান্ড বলতে পারি, এবং যে পার্টস অফ স্পিচ বা যে ওয়ার্ড বা শব্দটি একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা পার্টিসিপল বলবো। দেখেন, আই স এ ওয়াকিং ম্যান, এখানে ওয়াকিং এর পরে একটা নাউন বসেছে, তার মানে ওয়াকিং এখানে অ্যাডজেক্টিভ। আবার ওয়াক এটা হচ্ছে ভার্ব, আর ওয়াকিং এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা গেল পার্টিসিপল। আর যখন আমি এরকম লিখবো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, রিডিং ইজ আ গুড হ্যাবিট, তখন এই রিডিং সুইমিং এটা কিন্তু জিরান্ড হয়ে যাবে। বলেন তো আমি স্যার কথা ছিল, বলেন বলবো স্যার? বলেন। স্যার, জেরানটা সাধারণত ভার্বের আগে ব্যবহৃত হয়, আর পার্টিসিপলটা সাধারণত ভার্বের পরে ব্যবহৃত হয়, এরকম না স্যার? এখানে আমি 100% একমত হতে পারলাম না। এখানে দেখেন, আপনি যেটা বলছেন ভার্ব নিয়ে একটু কথা বলেছেন, এখানে আমি এই বাক্যটা যদি বুঝাই, দা স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার, এখানে কিন্তু ভার্বই হচ্ছে স্মাইল, আর স্মাইলের সঙ্গে আমি আইএনজি দিয়েছি, এবং এই স্মাইলিং শব্দটার পরে আমি একটা নাউন দিয়েছি। এই জন্য কিন্তু স্মাইলিংটা এখানে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, অ্যাডজেক্টিভের পরে সারা জীবন একটা নাউন ব্যবহার করা যায়। কিন্তু এখানে একটু দেখেন, এই রিডিং ইজ আ গুড হ্যাবিট, এখানে কিন্তু দুইটা ভার্ব আপনি ধরতে পারেন, এই রিড একটা ভার্ব, আবার ইজ একটা ভার্ব, রিডিং। তো দেখেন এখানে রিডিং এর পরে কিন্তু ইজ রয়েছে, ভার্ব আছে, এখানে কোনো নাউন নেই। কিন্তু পার্টিসিপলে যখন চলে যাব, তখন পার্টিসিপেলের পর একটা নাউন বসে, স্মাইলিং গার্ল, ওয়াকিং ম্যান। এই ওয়াকিংটা কিন্তু এখানে একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে, এই জন্য এটা পার্টিসিপল। এবং এরপরে কিন্তু একটা নাউন বসিয়েছি। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ, এই যে বললাম অ্যাডজেক্টিভের কাজ করছে, কিভাবে এই শব্দটা অ্যাডজেক্টিভ? কারণ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে, এখানেও কিন্তু সেই নাউন বসেছে, ওয়াকিং ম্যান, স্মাইলিং গার্ল। এই জন্য কিন্তু এখানে এইটা, এই ওয়াকিং, স্মাইলিং, এগুলো হচ্ছে পার্টিসিপল, এবং পার্টিসিপলের কাজ হচ্ছে ওইটা অ্যাডজেক্টিভের ভূমিকায় অভিনয় করে,
ভার্বের ভূমিকাতে অভিনয় করে। আর জিরান্ড কিন্তু ওইভাবে, জিরান্ডের পরে দেখেন, এই যে জিরান্ডের পরে এখানে কোনো নাউন নেই, পার্টিসিপেলের পরে নাউন ছিল কিন্তু ওখানে ওয়াকিং ম্যান, স্মাইলিং গার্ল, কিন্তু এখানে রিডিং এর পরে একটা ভার্ব এসেছে ইজ। আবার রিডও কিন্তু একটা ভার্ব, অর্থাৎ জিরান্ড ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে এবং ভার্বের কাজ করে। এটা মনে রাখবেন, বুঝতে পারছেন? এই দেখেন প্রথমে স্যার, হুম স্যার, জিরান্ড একই সাথে হুম ভার্ব এবং নাউনের কাজ করে নাউনের কাজ করে একই সাথে। একই সাথে, আর পার্টিসিপেল একই সঙ্গে, ভার্ব এবং নাউন না, ওইটা হচ্ছে ভার্ব এবং কাজ করে একই সাথে। ইয়েস ইয়েস, এই দুইটা জায়গা, দুটো বাক্য একটু মনে রাখতে পারলে জিরান্ড এবং পার্টিসিপল ক্লিয়ার হয়ে গেল। এই দেখেন আমি মাঝে ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 বড় যে ব্যাচ, ওইখানে একটা ক্লাস নিয়েছিলাম ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড। ওইখানে যে শীটটা, ওইটা আমি অনেক কষ্ট করে বিভিন্ন বই দেখে দেখে তৈরি করেছি। ওই ক্লাসটা যদি সম্ভব হয় কালকে ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে আমি আবার নিব, বা আপনাদের এখানে, মানে ওই শীটটা এত সহজে করা, এখানেও সহজে আছে, কিন্তু ওইখানে খুব ব্যাখ্যা ক্লিয়ার ভাবে সহজ ভাবে দেওয়া রয়েছে যে পার্টিসিপেল কেমন, জিরান্ড কেমন। ওইটা আমি যদি পারি, আমার যদি সময় কুলায়, তাহলে ওইটা আমি আবার একটু নিব এক সময়, ওই শীটটা দেখে দেখে ক্লাসটা। তো দেখেন এখানে আমি আরেকটু বলি, এই জিরান্ড কেমন। জিরান্ড হচ্ছে ভার্ব আর নাউনের কাজ করে। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে রিডিংটা কিন্তু নাউন হয়ে গেল, আবার রিড যখন দিব আইএনজি বাদ দিব, তখন সেটা ভার্ব হয়ে যাবে। উপরের প্রথম সেন্টেন্সটিতে ইজ ভার্বের বাম পাশের অংশটি হচ্ছে সাবজেক্ট, আর সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। আবার রানিং শব্দটি, রানিং শব্দটি একটি ভার্বের মতো কাজ করেছে, সুতরাং রানিং শব্দ এখানে একই সাথে নাউন এবং ভার্বের কাজ সম্পন্ন করেছে, তাই এটি হচ্ছে জিরান্ড। একইভাবে দ্বিতীয় তৃতীয় সেন্টেন্সটি রিডিং, সুইমিং, জিরান্ড। এখানে মনে রাখবেন, কোনো বাক্যকে প্রশ্ন করে দেখবেন যে ওইটা নাউন এবং ভার্বের কাজ হচ্ছে কিনা। এইটাও যদি খুঁজে না বের করতে পারেন, তাহলে আপনি এইভাবে দেখবেন যে পার্টিসিপলটা আগে দেখবেন, স্মাইলিং গার্ল, স্মাইলিং এর পরে একটা গার্ল নাউন রয়েছে, গার্লটা নাউন, তাহলে এটা নিশ্চিত পার্টিসিপল হবে। আর জিরান্ডের পরে কখনো কোনো নাউন থাকে না, এখানে ভার্ব চলে আসে। রিডিং ইজ আ গুড হ্যাবিট, এই রিডিং এর পরে ভার্ব এসেছে ইজ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং এর পরে একটা ভার্ব এসেছে ইজ। অর্থাৎ মনে রাখতে হবে, জিরান্ড মানে হচ্ছে ভার্ব আর নাউন, আর পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব আর অ্যাডজেক্টিভ। এতটুকু মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা এইবার দেখেন এখানে জিরান্ডের ব্যবহার দিয়েছি। সাবজেক্ট রূপে কখনো কখনো জিরান্ড বসে। সাবজেক্ট কোথায় বসে? বাক্যের প্রথমে বসে না? এখানেও কিন্তু বাক্যের প্রথমে বসেছে। দেখেন এই যে বাক্যটা, খুব ভালোভাবে একটু দেখেন, সাবজেক্ট রূপে রাইজিং আর্লি, বলেন। মানে করতেছিলাম, খটখটানি করতেছিলাম যে আসলে কি কি সাবজেক্টে, মানে এরকম একটা সেন্সে আমি আসলে স্যার আপনার প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম আর কি। তাহলে দেখেন সেই সেন্সটা আমরা পেয়ে গেছেন, এইবার পেয়ে গেছেন উত্তরটা। সাবজেক্ট হিসাবে জিরান বসতে পারে। রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ সকালে ওঠা একটা ভালো অভ্যাস। তো এখানে রাইজিংটা কিন্তু জিরান্ড, এবং এইটা বাক্যের প্রথমে বসেছে, তাই বলছে সাবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। তার প্রমাণ দেখেন, রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। অবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। অবজেক্ট কোথায় বসে? বাক্যের শেষে বসে না? যেমন আই ইট রাইস, এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট, এবং এইটা বাক্যের শেষে বসেছে। এখানেও দেখেন বাক্যের শেষে বসেছে অবজেক্ট রূপে, আই এনজয় প্লেইং। কি বললাম? আই এনজয় প্লেইং, এই প্লেইং কিন্তু এখানে জিরান্ড। আমি খেলা উপভোগ করি, আমি খেলা উপভোগ করি। এখানে প্লেইং কিন্তু, প্লেইং মানে হচ্ছে খেলা, এখানে প্লেইং মানে কিন্তু খেলতে না বা খেলা করা না। অর্থাৎ এখানে এই প্লেইং শব্দটা একই ধার, মানে একাধারে ভার্ব, আবার এটা নাউন। পেলে হচ্ছে ভার্ব, আর পেলের সঙ্গে যদি আইএনজি যুক্ত করে প্লেইং একসঙ্গে বলি, তাহলে সেটা নাউন। আর এটা দেখেন বাক্যের শেষে বসেছে, অবজেক্ট ও বাক্যের শেষে বসে, তাই বলা হচ্ছে অবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। উদাহরণ কি? আই এনজয় প্লেইং, উদাহরণ কি হবে? আই এনজয় প্লেইং। প্রেপজিশনের অবজেক্ট রূপে কি বললাম দেখেন, প্রেপজিশনের অবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। খুব ভালোভাবে দেখবেন, প্রেপজিশনের অবজেক্ট রূপে জিরান্ড বসতে পারে। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং কার্ডস, হি ইজ ফন্ড অফ প্লেইং কার্ডস, এখানে দেখেন প্রেপজিশনের অবজেক্ট রূপে, এই যে ফন্ড অফ, ফন্ড অফ মানে পরিচিত, এর অবজেক্ট রূপে বসেছে প্লেইং, এই জন্য প্লেইংটা কিন্তু এখানে জিরান্ড। তো এখানে আরো কিছু কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে জিরান্ড হবার 6টি উপায়।
কি কি উপায়ে জিরান্ড হতে পারে, আমি একটা দুইটা উপায় একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দেই যে কোন কোন উপায়ে জিরান্ড হতে পারে। দেখেন স্ট্রাকচার, উদাহরণ, ভার্বের আইএনজি, এটিকে ভার্বাল নাউন বলা হয়। ভার্বের সঙ্গে আইএনজি দিলে জিরান্ড হয়ে যায়, এটাকে তখন ভার্বাল নাউন বলে। কেন বলে? কারণ জিরান্ড কিন্তু এক প্রকার নাউনের কাজ করে, এই জন্য বলা হচ্ছে এটিকে ভার্বাল নাউন। যেমন উদাহরণ দেখেন, রানিং ইজ গুড ফর ইয়োর হার্ট, অর্থাৎ দৌড়ানো বা দৌড় তোমার হার্টের জন্য খুব ভালো। তাহলে এখানে রানিং, এই রানিংটা কিন্তু এখানে জিরান্ড। বলা হচ্ছে ভার্বের আইএনজি, এটিকে ভার্বাল নাউন বলা হয়। রানিং ইজ গুড ফর ইওর হার্ট। সাবজেক্টের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্টের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হি হেটস ওয়াকিং আপ আর্লি, সে সকালে ওঠাটাকে একটু ঘৃণা বা খারাপ চোখে দেখে। তাহলে হি হেটস ওয়াকিং আপ আর্লি, এই দেখেন ওয়াকিং কিন্তু এখানে জিরান্ড। এই সাবজেক্ট, এই যে হি, এর অবজেক্ট হিসাবে বসেছে কিন্তু এখানে ওয়াকিং। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয় জিরান্ড। কি বললাম? সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে সম্পূরক হিসাবে, যেমন হোয়াট আই হেট মোস্ট ইজ রিপিটিং মাইসেলফ, অর্থাৎ কোনো কথা আমি পুনরায় বলাটাকে একটু ঘৃণা করি। তো হোয়াট আই হেট, যেটা আমি ঘৃণা করি মোস্ট বেশি, ইজ রিপিটিং মাইসেলফ, অর্থাৎ আমাকে পুনরায় ব্যাখ্যা করতে চাই না। এই যে রিপিটিং, এটা কিন্তু এই যে সাবজেক্ট আই, এর কমপ্লিমেন্ট হিসাবে বসেছে রিপিটিং। এই মাইসেলফ কিন্তু মূলত এখানে অবজেক্ট, কিন্তু মাইসেলফটাকে আরো বেশি সম্পূর্ণ করার জন্য এখানে রিপিটিং এইটা কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। আমার মনে হয় আজকের ক্লাসটা আপনাদের কাছে একটু কঠিনের দিকে চলে যাচ্ছে। এই ভার্বের ক্লাসটা একদিনে শেষ করা যাবে না, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট। ক্লাসটা করতে গেলেও মানে মনে হচ্ছে যে 1 ঘন্টা বিগত 1 মাসের চেয়েও ভালো অনেক কিছু বুঝতে এবং শিখতে পারতেছি। থ্যাংক ইউ। দেখেন তো এই ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এর অর্থ এই না, এই দেখেন আরো অনেক দূর যেতে হবে। এরপরে রয়েছে এই যে পজিটিভ ভার্ব, তারপর রয়েছে বি ভার্ব, যেহেতু আজকে ভার্ব শিখাচ্ছি, পরের দিন শিখাবো টেন্স অনুযায়ী বি ভার্বের বিভিন্ন রূপ। এই যে বি থেকে এসেছে ওয়াজ, ওয়্যার, বিন, এই বিনের জায়গাটা আমি দেখিয়েছিলাম। বিয়ার মানে বহন করা, বিয়ার বোর বর্ন। এই যে জায়গাগুলো না, এটা আমি আগামী ক্লাস আবার শেষ করব। এবং আমি যেহেতু 5 তারিখ থেকে আমার ক্লাসটা শুরু করার কথা ছিল, আমি শুরু করতে পারিনি, ব্যর্থতাটা আমার। তো আপনাদের যে আমি 3 দিন করে নিতাম, তো ওই যে গ্যাপের জায়গাটা ওইটা টেনে তোলার জন্য আমি আগামীকালও আপনাদের ক্লাস নিব, যদি আপনারা ক্লাসটা করতে চান। ইয়েস স্যার। থ্যাংক ইউ। তো দেখেন, ঠিক আছে। হ্যাঁ কন্টিনিউ ক্লাস। দেখেন আমি আপনাদের একটা কথা বলি, এটা কিন্তু সবাই ওইভাবে বলবে না। আমিও কিন্তু অনলাইনে একসময় ইংরেজি শিখতাম, আমি এটা